তার মানে কি আমার ধারণাই ঠিক? রামিসাই সেই ক্রিমিনাল যাকে পুরো দেশের প্রশাসন মিলে বাতি লাগিয়ে খুঁজছে। ও মাই গড! মাফিয়া গার্ল এতদিন আমার চোখের সামনে ছদ্মবেশ নিয়ে ঘুরছে, অথচ আমি তাকে চিনতেই পারিনি। না, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। এবার রামিসাকে ধরার পালা এসে গেছে। মাফিয়া গার্ল এবার পালাবে কোথায়, এসব নিয়ে ভাবছিলাম। ঠিক তখনই রামিসা আমাকে আবার ফোন দিয়ে বড়সড় একটা শক খাইয়ে দেয়। আচ্ছা ঠিক আছে আকাশ, আমরা কাল ৩টা বাজে দেখা করব। তবে হয়তো আমার কলেজে আসা হবে না কাল, বাসায় কিছু কাজকর্ম বাকি আছে। রামিসার কথা শুনে থতমত খেয়ে গেলাম। একটু আগে সে বলল কোনোভাবেই কাল ৩টায় দেখা করা সম্ভব না, আবার এখন বলছে কাল ৩টায় দেখা করবে। এদিকে আমি রামিসাকে নিয়ে কত কিছু ভেবে বসলাম। তাহলে কি রামিসা মাফিয়া গার্ল না? ও আল্লাহ, মাথা পুরো জ্যাম খেয়ে আছে। মাফিয়া গার্ল যদি কাল ৩টার সময় লাইভ করে আর এদিকে রামিসা আমার সাথে থাকে, তাহলে তো রামিসা মাফিয়া গার্ল না। আমার সন্দেহটা তাহলে পুরোপুরি ভুল হবে। না আর ভাবতে পারছি না, আমি কী সব ঘটছে আমার সাথে। একটা সূত্র ধরে ২ কদম এগিয়ে যাচ্ছি, কিন্তু পরবর্তীতে নিরাশ হয়ে ৪ কদম পিছনে চলে আসছি। মাথা পুরো আগুনের মতন গরম হয়ে আছে। ফোন বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে হাঁটতে বের হলাম। বের হওয়ার আগে বেশ কয়েকবার শামীমকে ফোন দিয়েছি, কিন্তু সে রিসিভ করেনি। কাকুর দোকানে বসে চা খাচ্ছিলাম, তখনই শামীম ফোন দিল। কিরে, ফোন দিয়েছিলি মনে হয়? হ্যাঁ দিয়েছিলাম। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? আজ কতদিন হয়ে গেল তুই ক্লাসে আসছিস না, তার উপরে কোনো খবর সবর নাই। আরে, বাসায় একটা সমস্যা হয়েছে ছোট বোনকে নিয়ে, তাই কিছুদিন কলেজে আসিনি। সমস্যা কেটে উঠতে হয়তো আরও কয়েকটা দিন লাগবে, তারপর কলেজে আসবো। ও আচ্ছা, আচ্ছা থাক তাহলে, তুই আগে সমস্যার সমাধান কর, পরে না হয় কলেজে আসিস। ওকে বন্ধু। শামীমের সাথে কথা বলে ফোন রেখে দিলাম। তারপর কাকুর দোকান থেকে উঠে বাসায় চলে আসলাম। অপেক্ষায় আছি কালকের দিনের। কোনো মতে আজকের দিনটা পার করে দিলাম। পরের দিন কলেজে চলে গেলাম। রামিসা আজ ক্লাসে আসবে না, তারও নাকি বাসায় কী কাজ বাকি আছে, তাই আজ আমার একাই কাটাতে হবে কলেজে। কোনোভাবে কলেজ টাইম শেষ করে বাসায় চলে এলাম। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রামিসাকে ফোন দিলাম। হ্যাঁ, কোথায় দেখা করবে বলো? কলেজ মাঠে আসো, আমিও বাসা থেকে বের হয়ে সেখানে আসছি। ওকে। আমি শার্ট পরে কলেজ মাঠে চলে গেলাম। সেখানে গিয়ে ঘাসের উপরে বসে আছি। ৩টা বাজতে আর মিনিট ৫ বাকি। এমন সময় রামিসাও চলে আসলো। আচ্ছা বলো তো, হঠাৎ আমার সাথে এমন কি জরুরি কথা বলবে যার কারণে আজ এই অসময়ে এখানে আসতে বললে? বলবো, একটু ওয়েট করো। আমি বাসার থেকে আসার সময় রামিসাকে নিয়ে অনেক কিছুই ভেবে এসেছি। কেন, এখন বললে কি হবে? আরে একটু বসো না, এত অস্থির হচ্ছ কেন? একটু পরেই বলবো। এখন আগে মাফিয়া গার্লের লাইভ দেখবো। ৩টা বাজতে চলেছে। রামিসা আমার মুখে মাফিয়া গার্লের কথা শুনে চোখ পাকিয়ে তাকিয়ে আছে আমার দিকে। কি হলো, এভাবে চোখ পাকিয়ে তাকিয়ে আছো কেন? আকাশ, হঠাৎ তোমার মাফিয়া গার্লকে নিয়ে এত মাথা ব্যথা উঠলো কেন? আরে না, কিসের মাথা ব্যথা। মাফিয়া গার্ল আজ লাইভে আসবে বলেছে। সবাই তার লাইভ দেখার জন্য বসে আছে, তাই আমিও দেখব বলে ভেবেছি। ও আচ্ছা, পাশে এসে বসো, দুজন মিলে মাফিয়া গার্লের লাইভ দেখি। রামিসা এসে আমার পাশে বসলো, আর আমি মোবাইলটা হাতে নিয়ে মাফিয়া গার্লের ইউটিউব লিংকে ক্লিক করে সেখানে ঢুকে পড়লাম। ৩টা বাজতেই মাফিয়া গার্ল লাইভে চলে আসলো। মাফিয়া গার্লের লাইভ দেখে আমি রামিসার দিকে হাঁ করে তাকিয়ে আছি। নিজের ভিতরে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে। আমি রামিসাকে নিয়ে কত কী না ভেবে ফেলেছিলাম, কিন্তু পরিশেষে সবটাই মিথ্যা প্রমাণ হলো। আর সত্যি যদি রামিসা মাফিয়া গার্ল হতো, তাহলে সে লাইভে আসতে পারতো না এই সময়ে, কারণ রামিসা আমার পাশে বসে আছে। সে একই সময় ২ জায়গায় ২ রকম কর্মকাণ্ড কি করে করবে? ধ্যাত, নিজের উপরে চরম লেভেলের রাগ হচ্ছে। সিধা সাদা একটা মেয়েকে নিয়ে আমি কত বাজে ভাবনা করেছি। এই কি হলো তোমার? মন কোন দিকে? হ্যাঁ, তুমি না বললে মাফিয়া গার্লকে লাইভ দেখবে? সে তো লাইভে এসে বকবক করছে, কিন্তু তোমার তো কোনো খবরই নেই। রামিসার ডাকে হুঁশ ফিরে আসলো। হা হা, দেখবো তো,
তারপর মাফিয়া গার্লের লাইভ দেখায় ফোকাস করলাম। সে তার ইন্ট্রোডাকশন দিয়েই যাচ্ছে। আমি আপনাদের আগেও বলছি, এবারও বলছি, আমার কোনো খারাপ মাকসাদ নেই। আমার মূল মাকসাদ হচ্ছে যারা দেশের নাম বেচে বেচে খায় তাদের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া। আর আমি সেটাই করছি। শুধু তাই নয়, এবার থেকে দেশের মধ্যে যত কয়টা গ্যাংস্টার টিম আছে তাদের সব কয়টাকে আমি মৃত্যুর চৌকট অবধি পৌঁছে দিব। শান্তশিষ্টভাবে দেশ চলবে, কোনো ধরনের টিম আর থাকবে না দেশে। মাফিয়া খুপিয়া সব আমি ধুলোয় মিশিয়ে দিব। আর আগুন, আপনার মুখোমুখি হওয়ার ইচ্ছে আমার বহুদিন আগ থেকেই, অনেক আগ থেকেই শুনে এসেছি আগুনের নাম। যে আগুন নাকি সত্যি এক সময়ের খতরনাক খিলাড়ি ছিল, যার নাম শুনলে এখনো নাকি অনেকের প্যান্ট ঢিলা হয়ে যায়। আমি চাই আপনার মুখোমুখি হতে, আমি চাই মানুষরূপী আগুনটাকে নিজের চোখে দেখতে। সো আপনি আমার মনের খায়েশটা পূরণ করে দিন না। না হয় আমার যদি আপনাকে খুঁজে বের করতে হয়, সেদিন কিন্তু বাঘে সিংহের লড়াই হয়ে যাবে। সেদিন কিন্তু নিজের ক্রোধকে দমিয়ে রাখতে পারবো না আমি। সেদিন নির্ঘাত আপনি আমার হাতে মারা পড়বেন। এটা কোনো হুমকি না, তবে হুমকির চাইতেও কম না। আপনি হতে পারেন এক সময়ের সর্বসেরা খিলাড়ি, কিন্তু মাথায় রাখবেন বর্তমান সময়ের নাম করা মাফিয়া গার্ল আমি। সো ভালোই ভালোই আপনার দর্শন করিয়ে দিন আমায়। এবারের মতন লাইভ সমাপ্ত করলাম। এই আকাশ, কি হলো তোমার? তোমার চেহারার 12টা বেজে আছে কেন? আরে না, তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, কিন্তু প্লিজ আমায় কি জরুরি কথা বলতে ডেকেছো সেটা তো বলো। আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। রামিসার কথা শুনে বিপাকে পড়ে গেলাম। আল্লাহ, এখন রামিসাকে কি বলবো আমি? কারণ তাকে তো পরীক্ষা করার জন্য ডেকেছিলাম, কিন্তু সে তো পরীক্ষায় পাশ করেছে, আর আমার ধারণা মিথ্যা প্রমাণ হয়েছে। কি হলো, কথা বলছো না যে? আসলে রামিসা, তোমায় ডেকেছিলাম কেন জানি বলে মাথা চুলকাতে শুরু করলাম। হ্যাঁ, কেন বলো? আসলে রামিসা, প্লিজ, আমি তোমায় অনেক বেশি ভালোবাসি। তোমায় ছাড়া আমার থাকতে কষ্ট হয়। প্লিজ তুমি আমায় অ্যাকসেপ্ট করে নাও এখনই। আমার আর থাকতে ইচ্ছে করে না একা একা। গটগট করে বানিয়ে বানিয়ে অনেকখানা কথা বলে দিলাম। বানিয়ে বানিয়ে বলতে কথাগুলো সত্য, কারণ আসার সময় ভেবে এসেছিলাম যে রামিসা যদি মাফিয়া গার্ল না হয়, তাহলে তার হাত আমি শক্ত করে সারা জীবনের জন্য ধরে বসবো। আকাশ, এটা বলতে তুমি আমায় এখানে ডেকেছো? হ্যাঁ। আমি না তোমায় বললাম যে আমার সময় চাই? আমার মন সাড়া দিলে আমি তোমায় বলবো। প্লিজ রামিসা, এখন রাজি হয়ে যাও। সময় টময় নিও না আর। তুমি বোঝো না কেন আমার খুব কষ্ট হয় তোমাকে ছাড়া। আমার তোমাকে চাই। প্লিজ রাজি হয়ে যাও না। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা থামো, যাও রাজি হব, কিন্তু তার আগে তোমাকে আমায় একটা কথা দিতে হবে। কি কথা? যত যাই হোক না কেন, কোনোদিন তুমি আমার হাত ছাড়তে পারবে না। কোনোদিন তুমি আমায় ভুল বুঝতে পারবে না। সব সময় আমার পাশে ছায়ার মতন হয়ে থাকতে হবে তোমাকে। যত বিপদ আসুক না কেন, আমাকে কখনো একা লড়াই করার জন্য ছাড়তে পারবে না তুমি। তুমিও আমার সাথে সেই লড়াইয়ে সামিল হবে। পারবা এসব কথা রাখতে? রামিসা, আমি তোমার সব কথা রাখতে পারবো। নিজের জীবনের সবটুকু দিয়ে তোমায় আমি আগলে রাখবো। দুনিয়ার কোনো শক্তি আমার থেকে তোমাকে আলাদা করতে পারবে না। আমি আমার সবটা দিয়ে তোমায় রক্ষা করব। কোনো বিপদ আসলে তোমাকেও লাগবে না। তার মোকাবেলা আমি আকাশ একাই করব। কথা দিলাম তোমায়। এমন একটা মানুষ চেয়েছিলাম আমি জীবনে। প্লিজ তুমি আমায় কখনো ছেড়ে যেও না। না কলিজা, ছেড়ে যাব না বলে রামিসাকে নিজের বুকে টেনে নিলাম। আর একটা কথা প্লিজ আকাশ, তুমি আমার জীবনের সমস্ত অন্ধকার দূর করে দিয়ে আলোয় ভরিয়ে দিও। হ্যাঁ কলিজা, সব অন্ধকার দূর করে দিয়ে তোমার জীবন আলোয় ভরিয়ে দিব আমি। রামিসা আর কোনো কথা বলল না। সে আমার বুকে চুপচাপ পড়ে আছে। অনেকটা সময় দুজন এইভাবে ঘাসের উপরে বসেছিলাম আমরা। তারপর সেখান থেকে উঠে এলাম। আকাশ, আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আচ্ছা চলো, তোমায় ছেড়ে দিয়ে আসি। না, তা লাগবে না, তুমি বাসায় চলে যাও, আমি একা একা যেতে পারবো। আচ্ছা ঠিক আছে। তারপর রামিসাকে গাড়িতে তুলে দিয়ে আমি বাসায় চলে এলাম। খুব খুশি লাগছে আজকে। বাসায় এসে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিলাম। তারপর ফোনটা হাতে নিয়ে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। তখনই লক্ষ্য করলাম কেউ একজন আবার আমার ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করছে। আমি শিওর
যেটা মাফিয়া গার্লের কাজ। মেজাজটা আবারও বিগড়ে গেল। এই মাফিয়া গার্লকে পেলে যে আমি কি করব তা আল্লাহ ভালো জানে, কিন্তু দুঃখের বিষয় তাকে তো আমি ধরতেই পারছি না। তখনই একটা বুদ্ধি মাথায় আসলো, সাথে সাথে ফেসবুক থেকে সমস্ত সিকিউরিটি হাটিয়ে ফেললাম আমার। এবার আমি মন থেকে চাইছি যে মাফিয়া গার্ল আমার আইডি হ্যাক করুক, কারণ গতবার যখন মাফিয়া গার্ল আমার আইডি হ্যাক করে তখন তার থেকে আমি আইডি উদ্ধার করার সময় একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যে লগ ইন অ্যান্ড সিকিউরিটিতে ব্রাউজারের লোকেশন একবার এক এক জায়গায় দেখাচ্ছিল। কতক্ষণ ফিনল্যান্ড, কতক্ষণ সুইজারল্যান্ড, কতক্ষণ ফিলিস্তিন, মোট কথা সেকেন্ড 2বার তার লোকেশন পরিবর্তন হচ্ছিল। কিন্তু তখন আমি একটা বোকামো করেছিলাম। আমি চাইলে তখনই তার লোকেশন বের করতে পারতাম, কারণ যেই ভিপিএন দিয়ে সে তার লোকেশন পরিবর্তন করেছে সেটা এক সময় গিয়ে তার অরিজিনাল লোকেশন দেখায়। আর সে যেহেতু বাংলাদেশের, সেখানে একবার হলেও বাংলাদেশের লোকেশন দেখাবে। হ্যাঁ, এবার এই সুযোগটাই কাজে লাগবো। সে আমার আইডি হ্যাক করে যখনই আইডিতে প্রবেশ করবে তখনই তার লোকেশন আমি বের করে ফেলবো। তাই আইডির সিকিউরিটি একটু কমিয়ে দিলাম, কিন্তু এতটাও কমাইনি যে সে পুরোপুরি আমার অ্যাকাউন্ট তার আয়ত্তে করে নিবে। সিকিউরিটি কমিয়ে মাফিয়া গার্লের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু সে এবার আমার আইডি হ্যাক করলো না। রাত 12টা পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু সে আমার আইডির দিকে ফিরেও তাকায়নি। কিন্তু আমি শিওর যে সে রাতে আমার আইডি হ্যাক করার ট্রাই করবে। ওকে বাছাধন, তুমি রাতে ট্রাই করিও, আমি সকালবেলা এসে খেলা দেখাবো। এখন ঘুমাতে চললাম, তারপর মোবাইলটা বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি মাফিয়া গার্ল আমার আইডি হ্যাক করে নিয়েছে। এবার পালাবি কোথায় মাফিয়া গার্ল তুই? এবার খেলা দেখাবো তোকে। অনেক কষ্টের বিনিময়ে মাছ জালে আটকা পড়েছে, এবার আর ছাড়াছাড়ি নাই। ছাই দিয়ে হলেও তাকে ধরবো এবার আমি। পাগলের সাথে পাগলামি না করলে আর চাল সব বোঝা যায় না। আর আমিও সেটাই করেছি। এজন্যই বাবা তোমার জন্য স্পেশালি একটা গান বানিয়েছে, যে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তাড়াতাড়ি করে লোকেশন চেক করলাম, যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। লোকেশন প্রতি সেকেন্ডে 2বার করে কান্ট্রি পরিবর্তন করছে। চোখ পাকিয়ে তাকিয়ে আছি লোকেশনের দিকে। একটা সময় গিয়ে বাংলাদেশের এক্স্যাক্টলি লোকেশন দেখালো। লোকেশন দেখে তো আমার মাথায় পুরো বাজ পড়েছে মতন অবস্থা। লোকেশন রামিসার এরিয়ায় দেখাচ্ছে। তার মানে রামিসাই সেই ক্রিমিনাল। সরি রামিসা না ঈশিতা, কিন্তু আমার একটা জিনিস এই মাথায় কাজ করছে না, যে সে তার সমস্ত আইডেন্টিটি কেন হাইড করেছে, আর কেনই বা এই পথে নেমেছে সে। না, আমি আর ভাবতে পারছি না রামিসা কি করে এত বড় মাপের খেলা খেললো। আমার তো মাথায় কিছুই খেলছে না। আর ওই এলাকাতে তো এমন কেউ নাই যাকে আমার সন্দেহ হয়। যাকে সন্দেহ হয় সে একমাত্র রামিসা। এবার আবার পুরোপুরি সন্দেহ দূর হয়ে গেল। 99% শিওর হয়ে গেলাম রামিসাই সেই মাফিয়া গার্ল। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সেই লোকেশনে চলে গেলাম। আজ হয়তো আর কলেজে যাওয়া হবে না। সেখানে গিয়ে চিরুনি তল্লাশি চালালাম। ঠিক তখনই রামিসা আমায় ফোন দিল। আকাশ, কোথায় তুমি? আজ কি কলেজে আসবে না? হয়তো আসবো না, কারণ বিশেষ একটা কাজে এসেছি একটা জায়গায়। কিসের বিশেষ কাজ আকাশ? মাফিয়া গার্লকে ধরে ফেলেছি আমি। কি আকাশ, কি সব বলছো তুমি উল্টাপাল্টা? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। মাফিয়া গার্লকে দেখার অনেক দিনের ইচ্ছা আমার। আমি তাকে ধরতে সক্ষম হয়েছি। আকাশ, আমি তোমায় বারণ করছি, তুমি কোনো মাফিয়া গার্ল টাফিয়া গার্লের পেছনে ছুটবে না। সে অনেক খাতারনাক, যে কোনো সময় তোমার ক্ষতি করে দিবে সে। রামিসা বাবুনি, আমায় নিয়ে তুমি ভয় পেও না, আমিও এতটা কাঁচা খেলোয়াড় না। আকাশ, আমি তোমায় বারণ করছি, সো ওসব কিছুই তুমি করতে যাবে না। আর তুমি এখন যেখানে আছো সেখান থেকে সোজা কলেজে আসবে। ওকে ঠিক আছে। তারপর ফোন রেখে দিয়ে রামিসার এলাকা থেকে কলেজে চলে গেলাম। যদিও কলেজে যাচ্ছি, কিন্তু ক্লাস আর করা হবে না, কারণ কলেজ করার প্রিপারেশন নিয়ে ঘর থেকে বের হইনি আমি। তাই আজ ক্লাস করব না। কলেজে গিয়ে রামিসার সাথে কথা বলেই চলে আসব। কলেজের সামনে পৌঁছে গিয়েছি প্রায়। ভিতরটা ধুপধুপ করছে। আমি কি সরাসরি রামিসাকে জিজ্ঞেস করব, নাকি চুপচাপ হয়ে থাকবো সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। কারণ জিজ্ঞেস করলে যদি সে স্বীকার না করে, কিন্তু আমার তো তার মুখ থেকে সমস্ত সত্যি জানা চাই।
অনেকটা সময় ভেবে একটা সিদ্ধান্ত নিলাম, না কিছুই জিজ্ঞেস করব না। মোটামুটি যখন শিওর আমি, তখন আরেকটু সময় অপেক্ষা করি। তারপর মাস নিজেই বড়শিতে এসে ধরা দিবে। কলেজে চলে এসেছি। রিক্সা থেকে নেমে ভাড়া পে করে ভিতরে চলে গেলাম। ক্লাস শুরু হয়ে গিয়েছে, কিন্তু রামিসা এখনও ক্লাসে যায়নি। সে গেটের সামনে দাঁড়িয়ে আছে আমার জন্য। আসতে এত সময় লাগে তোমার? হ্যাঁ, আরে রিক্সা পেতে একটু দেরি হয়ে গিয়েছিল। হয়েছে, চলো এবার। কোথায় যাব? আর তুমি ক্লাসে যাওনি কেন? আজ ক্লাস করব না, তোমার সাথে বসে বসে আড্ডা দিব। আচ্ছা চলো, দুজনে গিয়ে কলেজের পাশে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে গিয়ে বসলাম। রামিসা আমার কাঁধে মাথা রেখে হেলান দিয়ে বসে আছে। আকাশ, প্লিজ তুমি মাফিয়া গার্লের খোঁজ করা ছেড়ে দাও। আমি শুনেছি সে অনেক খাতারনাক। সে যদি তোমার ক্ষতি করে দেয়, প্লিজ তুমি মাফিয়া গার্লের খোঁজ করা ছেড়ে দাও। আর তাছাড়া সে তো দেশের ভালোর জন্যই সব করছে, বলো। রামিসার কথা শুনে হাসবো না কাঁদবো সেটা বুঝে উঠতে পারছি না, তবে রামিসার কথা শুনে আরও সিউরিটি পেয়ে গেলাম যে মাফিয়া গার্লকে। কারণ যেই মেয়ে মাফিয়া গার্লের টপিক বাদ দিতে চাইতো সবসময়, সে আজ খুঁটে খুঁটে মাফিয়া গার্লের প্রসঙ্গ উঠাচ্ছে। রামিসার সমস্যা কোথায় সেটা আমার বুঝতে বাকি নেই। আর তাছাড়া মাফিয়া গার্লকে তো আমি খুঁজে বের করে ফেলেছি। সে এখন আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। রামিসা হয়তো ভাবছে মাফিয়া গার্লকে, সেটা জানতে এখন আমার বাকি আছে। আমি যে মাফিয়া গার্লকে ধরে ফেলেছি সেটা তো সে এখনও বুঝতে পারিনি। সে ভেবেছে ফেক কাউকে ধরেছি আমি, না হয়তো তাকে ধরতাম আমি। আর আমি তখন ইচ্ছা করেই ফোন করে মাফিয়া গার্লের কথা তুলেছি, যাতে করে রামিসা রিয়াকশন করে। আর রামিসা সেটাই করলো। এই আকাশ, কি ভাবছো? হ্যাঁ, আমি তোমায় এতটা সময় কি বললাম? হ্যাঁ শুনছি তো। প্লিজ তুমি মাফিয়া গার্লের খোঁজ করা ছেড়ে দাও। তাকে খোঁজ করতে গেলে তুমি মারা পড়বে। সেই একটা খাতারনাক ব্র্যান্ড। হা হা হা। রামিসা তুমি টেনশন নিও না, আমি মাফিয়া গার্লের আর খোঁজ করব না। মনে মনে বললাম খোঁজ তো পেয়েই গেছি, আর হাসির রহস্য কি সেটা তো আমিই জানি। এই তো আমার বাবুন। মুয়া! তোমাকে আচ্ছা একটা কথা, তখন যে তুমি আমাকে বললে যে তুমি মাফিয়া গার্লকে ধরে ফেলছো, তুমি কি সত্যি ধরছো তাকে? আরে রামিসা তুমি কি পাগল? হ্যাঁ, মাফিয়া গার্লের মতন খাতারনাক খিলাড়িকে আমি কি করে ধরবো? যেখানে তাকে সারা দেশের প্রশাসন মিলে ধরতে পারিনি, সেখানে তাকে আমি ধরবো? হ্যাঁ, আমি তো মজা করেছি, হি হি হি। আকাশ, তুমি না অনেক দুষ্ট হয়ে গেছো। সে তো আজ নতুন না, আগে থেকেই দুষ্টু আমি। আমার কথা শুনে রামিসা ফিক করে হেসে দিল। রামিসার চেহারার 12টা বেজেছিল একটা সময়, কিন্তু এখন হুট করে আমার কথা শুনে তার চেহারায় হাসি রেখা ফুটে উঠেছে। কারণ সে ভেবেছে সত্যি হয়তো মাফিয়া গার্লকে, সেটা আমি জেনে গেছি। কিন্তু এখন আমার কথা শুনে বোঝাচ্ছে যে আমি মজা করেছি। তবে সত্যিটা কিন্তু ভিন্ন, মাফিয়া গার্লের তালাশ আমি পেয়ে গেছি। দেখো, আবারও চুপচাপ হয়ে গেছে ছেলেটা। এই তোমার কি হয় মাঝে মাঝে? আরে না, তেমন কিছু না। তেমন কিছু না হলেই ভালো। আচ্ছা আকাশ, একটা কথা বলো তো, আমাদের ফিউচার নিয়ে কি কিছু ভেবেছো তুমি? হ্যাঁ, অনেক কিছু ভেবেছি আমি। পড়ালেখা শেষ হলেই আমরা বিয়ে করে নিব। লাভ ইউ আকাশ। লাভ ইউ টু ঈশিতা। এই এই, কি বললা তুমি? না না, কিছু না। ঈশিতার নামটা শুনতেই রামিসা চমকে উঠল। সরি রামিসা, আসলে ভুল করে অন্য নাম বের হয়েছে মুখ দিয়ে। ও আচ্ছা আচ্ছা, চলো এবার উঠি আমরা, অনেকটা সময় তো বসলাম। হ্যাঁ চলো। তারপর সেখান থেকে উঠে দুজনের বাসায় চলে এলাম। কিন্তু একটা জিনিস আমার এখনও চোখে বাড়ি খাচ্ছে, যখনই ঈশিতার নামটা বলেছি তখনই রামিসার চোখ কপালে উঠে গিয়েছিল। আর তার পরক্ষণে সে চলে যাওয়ার জন্য পাড়াপাড়ি শুরু করে দেয়। রামিসার হতাশাগ্রস্ত চেহারাই কিন্তু আমাকে পুরোপুরি ক্লিয়ার করে দেয়, এবং তার ভয়ঙ্কর ডার্কনেস সম্পর্কে। কিন্তু আমি এখন কোনো ধরনের হাঙ্গামাই করব না, কারণ আমি আরও ভালো করে জাস্টিফাই করব রামিসার সম্পর্কে কেন সে এই পথে নেমেছে আর কী বা তার উদ্দেশ্য। সাথে সাথে নিলয়কে ফোন দিলাম। হ্যাঁ ভাই বলেন। শোনো, আমি মাফিয়া গার্লকে ধরে ফেলেছি। কি ভাই, আপনি সত্যি ধরে ফেলেছেন? হ্যাঁ, আমি মাফিয়া গার্লকে ধরে ফেলেছি, তাই তোকে ফোন দিয়েছি। শোন, তোকে একটা কাজ করতে হবে এখন। কি কাজ ভাই? মাফিয়া গার্লের কিছু ডিটেলস তোকে আমি দিচ্ছি, তুই সেই অনুযায়ী তার সম্পর্কে তালাশ করে বের করবি যে সে কেন এই পথে নেমেছে।
আচ্ছা ভাই। কিন্তু শোন, এই কথা যেন কারোর কানে না যায়, বিষয়টা যেন তোর আর আমার মাঝে থাকে। ওকে ভাই। নিলয়কে রামিসার হালকা পাতলা কিছু তথ্য দিলাম, যাতে করে সে রামিসার সম্পর্কে খোঁজ বের করতে পারে। এদিকে আমিও খোঁজ চালাচ্ছি রামিসাকে নিয়ে। এভাবে 2-3টা দিন কেটে গেল। 4 দিনে মাথায় নিলয় আমাকে ফোন দেয়। ভাই ভয়ঙ্কর কিছু তথ্য হাত লেগেছে। কি তথ্য? ভাই মাফিয়া গালের একটা ছোট ভাই ছিল, যার নাম ছিল রাফসান। আপনি কি তাকে চেনেন বা জানেন? তখনই ঈশিতার ছোট ভাইয়ের কথা মনে পড়লো, যার নামও ছিল রাফসান। কলেজ লাইফে যখন ঈশিতার সাথে চলাফেরা ছিল, তখন সে রাফসানকেও মাঝে মাঝে কলেজে নিয়ে আসতো ঘোরার জন্য। আবার মাঝে মাঝে কোনো জায়গায় ঘুরতে গেলেও তাকে সাথে নিয়ে যেত। আমার জন্মদিনে যখন রামিসাকে ইনভাইট করি, তখন রামিসা তার ছোট ভাই রাফসানকে সাথে করে নিয়ে এসেছিল। তা আমি বেশ ভালো করে চিনি। হ্যাঁ, নিলয় চিনি। কিন্তু কেন বলো তো? ভাই রাফসান নাকি এই শহরে কোনো একটা কলেজে পড়াশোনা করত। একদিন সে কলেজ শেষ করে বাড়ি ফেরার সময় তার বাসার নিচে কয়েকটা ছেলেকে মাদক কেনাবেচা করতে দেখে। তখন সে পুলিশকে খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দেয়। ছেলেগুলো নাকি রাফিদের ছেলে পেলেছিল, তাই রাফিদের জেদ উঠে যায় রাফসানের ওপর। তাই সে থানার ওসিকে টাকা খাইয়ে উল্টো মাদকদ্রব্য দিয়ে রাফসানকে ধরিয়ে দেয়। শুধু তাই না, রাফসানকে পুরো গুম করে ফেলার জন্য কন্ট্রাক্টও হয় ওসির সাথে। ওসি তাই করে, সে রাফসানকে জঙ্গলে নিয়ে গিয়ে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। আর মাফিয়া গাল সেই ওসিকেই মারে ভীষণ ভয়ঙ্করভাবে। ওই ওসি সেই ওসি যে রাফসানকে মেরেছিল। মাফিয়া গাল হয়তো তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্যই এমন পন্থা অবলম্বন করেছে। নিলয়ের কথা শুনে বুকের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। তাহলে তো মাফিয়া গার্ল যা করছে সবটাই ঠিক করছে। আচ্ছা ঠিক আছে নিলয়, এবার ফোন করলাম। ফোন রেখে দিয়ে চুপচাপ বসে আছি। মাথার রক পুরো চটে গেছে নিলয়ের কথাগুলো শুনে। না, আজকের পর রামিসাকে আমি আড়াল থেকে পুরোপুরি সাপোর্ট করব, কারণ তার ভাই ভাবছে সেই কষ্ট তারাই করেছে, কেউ তার কষ্টের ভাগ নেয়নি। সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রামিসা, তুমি যা করেছো একদম ঠিক কি করেছো। আজকের পর আমি আকাশ বেঁচে থাকতে দেখবো তোমার গায়ে কে হাত দেয়। সব কয়টার হাত আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। গা পুরো শিরশির করে কাঁপছে। না, গিয়ে গোসল করে আসি। তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে পড়লাম। অনেকটা সময় পর গোসলখানা থেকে বের হলাম। মাথায় ইচ্ছে মতো পানি ঢেলেছি, কারণ রক্ত ছুটে গিয়েছিল মাথায়, তাই নিজেকে শান্ত করেছি। ফ্রেশ হয়ে এসে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে টিভিটা চালিয়ে দিলাম। শুয়ে শুয়ে টিভি দেখছি, তখনই একটা নিউজ চোখের সামনে ভেসে উঠল। ডিবি পুলিশের প্রধান যিনি, সে মাফিয়া গার্ল সম্পর্কে বক্তব্য দিচ্ছে। মাফিয়া গার্লের কোডিং দিয়ে আমরা তথ্য বের করে নিয়েছি। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা তাকে ধরে নিয়ে হাজতে পড়ব। নিউজটা শুনে ভিতরে ছ্যাদ করে উঠল। কি, তোরা 24 ঘন্টার মধ্যে মাফিয়া গার্লকে ধরবি? আমি আকাশ বেঁচে থাকলে দেখব তোরা কি করে মাফিয়া গার্লকে গ্রেফতার করিস। সাথে সাথে টিভি অফ করে দিয়ে রামিসাকে ফোন দিলাম। সে ফোন রিসিভ করলো না। অনেক কয়বার ফোন দিয়েছি, কিন্তু সে রিসিভ করেনি। এভাবেই রাত হয়ে গেল। পরে সে নিজেই আমায় ফোন দিল। আকাশ, সরি, আসলে অনেকটা ঝামেলার মধ্যে আছি। প্লিজ তুমি কিছু মনে করিও না। কাল কলেজে আসলে কথা হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। আমি কথা শেষ করার আগেই রামিসা ফোন কেটে দিল। রামিসার আচরণে খুব টেনশন হচ্ছে। হয়তোবা সেও এই নিউজটা দেখেছে, তাই সে এমন ভয় আছে। না হলে হয়তোবা অন্য কোনো ঝামেলা হয়েছে। মাথায় কিছুই কাজ করছে না। কখন যে সকাল হবে সেই অপেক্ষায় আছি। কোনোভাবে রাতটা পার করলাম। সকালে কলেজে গিয়ে দেখি রামিসা আগে থেকে কলেজে এসে পড়েছে। তাকে দেখে খুব চিন্তিত লাগছে। রামিসা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না না, আমি কিছুই নিয়ে চিন্তিত না। প্লিজ তুমি ক্লাসরুমে চলো। আমার এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভয় করছে। আরে পাগল, কিসের ভয়? হ্যাঁ প্লিজ তুমি ক্লাসের ভিতরে চলো না। আচ্ছা বাবুন, চলো। ক্লাসরুমের ভিতরে আসলাম রামিসাকে নিয়ে। সে হুট করে আমায় জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। ওকে কিছু বলতে যাব, ঠিক সেই সময় হট্টগোলের আওয়াজ কানে ভেসে আসলো। সাথে সাথে জানালা দিয়ে বাহিরে কি হয়েছে দেখার চেষ্টা করলাম। বাহিরে দেখেই তো চোখ পুরো কপালে উঠে গেল। বাহিরে 20-25টা পুলিশের গাড়ি থেকে নেমে সবাই বন্দুক হাতে এদিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে রামিসার খোঁজ করছে পুলিশগুলো। সবাই আমাদের ক্লাসরুমের দিকে আঙুল দেখিয়ে দিল। রামিসা, তুমি কোনো ভয় পেও না, আমি আছি। আকাশ, ওরা আমায় নিয়ে যাবে। ওরা আমায় আর কোনোদিন তোমার সাথে দেখা করতে দেবে না। ওরা আমায় থানায় নিয়ে গিয়ে মেরে ফেলবে।
রামিসা, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না, তুমি প্লিজ শান্ত হও। আকাশ, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। আমি হয়তো তোমার সাথে জীবনের শেষ সময় অবধি পার করতে পারবো না। রামিসা চুপ হতে বলেছি ধমক দিয়ে। চলো তুমি আমার সাথে বাইরে, দেখি তোমার গায়ে কে হাত দেয়। তারপর রামিসাকে নিয়ে বাইরে চলে আসলাম। সবাই তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখছে, পুরো কলেজ হতভম্ব হয়ে আছে এতগুলো পুলিশ দেখে। পুলিশ রামিসাকে দেখে ওকে গ্রেপ্তার করতে ছুটে আসে। এই তোরা কেউ আমার রামিসার গায়ে হাত দিবি না। তখনই পুলিশের অফিসার একজন বলে ওঠে, কি তোরও শ্বশুরবাড়ি যাওয়ার ইচ্ছে হচ্ছে মনে হয়? এই অফিসার, আমার শ্বশুরবাড়ি যাওয়ার ইচ্ছে নেই, বরং তোর মরার পাকনা গজিয়েছে। সাহস থাকলে ওর গায়ে হাত দিয়ে দেখা। আমার মুখে ধারালো কথা শুনে সমস্ত পুলিশ আমার দিকে গুলি তাক করে ধরে। বেটা, দেখি খুব বড় বড় করে কথা বলছিস। শোন, বেশি উড়াউড়ি ভালো না। আমি যদি একবার বলি তাহলে সবাই গুলির বুলেটগুলো তোর পেটের মধ্যে পুড়ে দিবে, আর তুই ঝাঁঝরা হয়ে যাবি। হা হা হা, হাসালি রে ভাই। এই ঘুষখোরের বাচ্চা, কান খুলে শুনে রাখ। এখানে তো কিছু সংখ্যক পুলিশ মাত্র তোরা। সারা শহরের সব কয়টা পুলিশ মিলেও যদি একত্রে না আসিস, সব কয়টা পুলিশ মিলেও যদি একত্রে হয়ে আসিস, তাও তোরা এই আকাশের বালো ফেলাতে পারবি না। কারণ তোদের সামনে যে দাঁড়িয়ে আছে সে সাদাসিধা একটা ছেলে আকাশ, কিন্তু তার ভিতরে ভয়ঙ্কর যে হায়নাটা লুকিয়ে আছে তার নাম হচ্ছে আগুন। আমাকে আগুন নামটা শুনে পুলিশ অফিসার ভয়ে কয়েক কদম পিছনে চলে যায়। আর আমার পাশে যে পুলিশগুলো ছিল তারা দৌড়ে আমার পাশ থেকে সরে যায়। সবাই যেন কোনো এক ভয়ঙ্কর হায়নার সামনে পড়ে গেছে, যা রক্তের নেশা একবার উঠলে পুরো দুনিয়াদারি শ্মশানঘাট বানিয়ে ফেলবে। পুলিশের অফিসার কাঁপতে কাঁপতে আকাশকে জিজ্ঞেস করে, আপনি যে আগুন, তার প্রমাণ কি? আপনি তো আমাদের ভয়ও দেখাতে পারেন। শোন, আমি আগুনের নাম ব্যবহার করে তোদের ভয় দেখাবে এমন কোনো বাপের বেটা এখনো পয়দা হয় নাই। আর নকল নাম ব্যবহার করা তো দূরের কথা, আর তোদের যদি বিশ্বাস না হয় তোদের একটা ডেমো দেখাচ্ছি। পকেট থেকে ফোন বের করে প্রাইম মিনিস্টারকে ফোন কর, আর তাকে জিজ্ঞেস কর যে 2017 সালের 2 ফেব্রুয়ারিতে কি হয়েছিল, আর তার চোখের সামনে গুনে গুনে কয়টা লাশ মাটিতে ফেলেছিলাম আমি। এই ঘটনার সাক্ষী একমাত্র প্রাইম মিনিস্টার। পুলিশের অফিসার কাঁপতে কাঁপতে পকেট থেকে ফোন বের করে প্রাইম মিনিস্টারকে ফোন লাগায়। স্যার, একজন নিজেকে আগুন দাবি করছে। আমি তাকে জাস্টিফাই করার জন্য প্রমাণ চেয়েছি। সে প্রমাণস্বরূপ আমাকে 2 ফেব্রুয়ারির কথা জিজ্ঞেস করতে বলেছে। প্রাইম মিনিস্টার পুলিশ অফিসারের ফোন পেয়ে থতমত খেয়ে যায়। এই অফিসার, তোরা কার সামনে পড়েছিস তা তোরা নিজেও জানিস না। খোদার কসম, আগুন কোনো মানুষ না, সে মানুষরূপী এক ভয়ঙ্কর নরপিশাচ। তোদের জীবনের মায়া থাকলেই সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে আয়, না হয় পরবর্তী দিনের সকাল দেখার জন্য তোরা একটাও বেঁচে থাকবি না। পুলিশ অফিসার প্রাইম মিনিস্টারের কথা শুনে সোজা দৌড়ে গাড়িতে উঠে পড়ে। তার শরীরের কম্পন যেন আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। তার এখন একটাই মাকসাদ, সে তার নিজের জীবন বাঁচাবে আগে। মাফিয়া গার্ল জাক গোল্লায় পুলিশ অফিসার নিজে গাড়ি ড্রাইভ করে সেখান থেকে পালিয়ে চলে যায়। পুলিশ অফিসারের দেখা দেখি বাকি সবাইও তাড়াতাড়ি সেখান থেকে অবস্থান ত্যাগ করে। আর কলেজের সবাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। তাদের যেন বিশ্বাসই হচ্ছে না যে তারা আগুনকে নিজের স্বচক্ষে দেখছে। রামিসাও পুরোপুরি অবাক। এই তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, যাও যে যার ক্লাসে যাও। আমার কথা শুনে সবাই দৌড়ে যে যার ক্লাসে চলে যায়। নিজেকে যেন নিজের কাছেই কোনো এক ভয়ঙ্কর দানব মনে হচ্ছে। আজ বহু বছর পর আগুন নামটা নিজের সাথে যুক্ত করলাম আবার। এদিকে রামিসা আমার পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে আর কান্না করছে। রামিসাকে এক টান দিয়ে নিজের বুকের মধ্যে নিয়ে নিলাম। এই পাগলি বউ আমার কান্না করে না। আমি আকাশ থাকতে তোমার গায়ে কে হাত দিবে? হ্যাঁ, বলেছিলাম না তোমার বিপদে আমি আকাশ একা দাঁড়ালেই যথেষ্ট। তোমার নিজেরও টেনশন করতে হবে না তা নিয়ে। আমার কথা শুনে রামিসা আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আর পাগলের মতন চুমু খেতে থাকে আমার বুকের মধ্যে। আমার বুকে চুমু খাচ্ছে আর পাগলের মতন কান্না করছে রামিসা। সে যেন নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। চোখের পানি নাকের পানি দিয়ে
আমার বুক পুরো ভিজিয়ে ফেলেছে। আকাশ প্লিজ, তুমি আমায় কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে কখনো হারাতে চাই না। এমনিতেও আমি আমার কলিজার ভাইটাকে হারিয়েছি। না বাবন, কোথাও যাব না তোমায় ছেড়ে। আমি সব সময় তোমার সাথে আছি। হয়েছে, এবার কান্না অফ করো। আমার কথা শুনে রামিসা কান্না অফ করে দেয়, কিন্তু ফুপানি কোনোভাবেই বন্ধ হয় না তার। পাগলি বউ আমার বলে রামিসাকে কোলে উঠিয়ে নিলাম। তারপর ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসরুমের সবাই আমাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন আমার কাছে তারা নিজের প্রাণ ভিক্ষা চাইছে। আরে ভাই, আজীব তো। আমি মনে হয় মানুষ পেলেই খুন করি। তারা এমন ভয় পাচ্ছে কেন আমাকে? পাশ থেকে একজন বলে ওঠে, ভাই প্লিজ আমাদের কোনো ক্ষতি করিয়েন না, আমরা আপনার কাছে হাত জোড় করছি। আরে তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, আমিও তোমাদের মতন মানুষ। আমি কোনো নরপশু না। তবে হ্যাঁ, বদ লেভেলের মানুষদের জন্য তাদের বাপ আমি। কিন্তু ভালোর কোনো ক্ষতি আমি আজ পর্যন্ত করিনি, আর করবও না। সো ভয়ের কিছু নেই। ধন্যবাদ আগুন ভাই। আচ্ছা, তোমরা প্লিজ একটু ক্লাসরুম থেকে বেরিয়ে যাও। আমার রামিসার সাথে কিছু কথা আছে। সবাই আমার কথা মতন ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। আমি রামিসাকে কোল থেকে নামিয়ে দেই। এই পাগলি, এখনো ভয় আছো তুমি? হ্যাঁ, অনেক ভয়ে আছি, কারণ তুমি তো জেনেই গেছো যে আমি মাফিয়া গার্ল। সো তুমি যদি আমার উপরে কোনো রাগ ছাড়ো। আমার মাথা খারাপ, হ্যাঁ, যে আমি আমার বাবনির উপরে রাগ ছাড়ব? তবে হ্যাঁ, সত্যি বলতে তোমার উপরে অনেক রাগ জমেছিল আমার, কিন্তু সেসব আর নেই। কারণ তোমার এই পথে আসার রিজন আমি জেনে গেছি। কিন্তু একটা কথা বলো তো, যে তুমি এত কিছু করলে কি করে? সেদিন যখন 3টার সময় তোমার সাথে আমি বসেছিলাম, কিন্তু অন্যদিকে মাফিয়া গার্লের লাইভ চলছিল কি করে? সেই দিন তুমি যখন বলো আমায় যে তুমি 3টার সময় আমার সাথে দেখা করতে চাও, তখন শুরুতে আমি বারণ করি, কিন্তু পরে ঠিকই হ্যাঁ বলি, কারণ তুমি আমায় সন্দেহ করছিলে, যেটা আমি বুঝতে পারছিলাম। তাই আমি আগ থেকেই লাইভ রেকর্ড করে সেটা 3টায় কাটায় সেট করে দেই, আর 3টা বাজতেই সেটা প্লে হয়ে যায় আপনা আপনি। ও বাপরে বাপ, কি মাথা তোমার! আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু তুমি আমার আইডি কেন হ্যাক করতে উঠে পড়ে লেগেছিলে? আর কি করেই বা জানলে যে আমি মাফিয়া গার্লের তালাশ করছি? তুমি আর শামীম একদিন নদীর পাড়ে বসে বসে আমাকে নিয়ে কথা বলছিলে, আর সাইডে আমি ল্যাপটপ নিয়ে বসেছিলাম। তখন তোমাদের কথা আমার কাছে আসে, তাই তোমার আইডি হ্যাক করে তোমার শিক্ষা দিতে চেয়েছিলাম। কিন্তু পরে দেখি তুমি আমার থেকেও বড় ধরনের খেলোয়াড়, তাই তোমার উপরে রাগ উঠে যায়। তাই এরপর থেকে অনেকবার তোমার আইডি হ্যাক করতে চেষ্টা করছি আমি, কিন্তু পারিনি। আর তাছাড়া পরে যখন তুমি আমায় প্রপোজাল দাও, আমার সাথে যখন পুরোপুরি মিশে যাও, তখন তোমার উপর থেকে সমস্ত রাগ উঠে যায় আমার। কিন্তু এর পরেও তোমার আইডি হ্যাক করতে চেষ্টা করি। সেটার আসল রিজন হচ্ছে তোমাকে যাচাই করা। আমি দেখতে চেয়েছিলাম তোমার অন্য কোনো মেয়ের সাথে রিলেশন আছে কিনা। রামিসা, তুমি আসলেই মাফিয়া গার্ল নামটা এমনি এমনি রাখোনি। তোমার কাজ বারে বারের সাথে সত্যি নামটার পুরোপুরি মিল রয়েছে। তুমিও তো কম না, কত বড় মাপের মাফিয়া তুমি। তোমার নাম জানে না এমন কেউ নাই। আমার কথা বাদ দাও, আগে তোমারটা বলো, কারণ মাথায় তোমাকে নিয়ে অনেক কয়টা জটলা পেকে আছে। আচ্ছা, তুমি তোমার পুরো আইডেন্টিটি পরিবর্তন কেন করলে? তোমার নাম, চেহারা সব কিছুই কেন হাইড করলে? আর তুমি তো আমার সাথে আগেও চলাফেরা করেছো। তুমি তো চাইলেই শুরুতে এসে আমার সাথে মিশতে পারতে। আমি প্রতিশোধ নেওয়ার জন্য সব রকমের আইডেন্টি মুছে ফেলেছি, আর চেহারা পরিবর্তন না করলে অনেক আগে ধরা খেয়ে যেতাম, তাই চেহারাও পরিবর্তন করে ফেলেছি। তবে হ্যাঁ, তোমার সাথে আমার আগ থেকে চলাফেরা ছিল, কিন্তু আমি চাইনি কোনো রিস্ক নিতে, কারণ এসব করা কালিল যার সাথেই আমার চলাফেরা থাকে সেই আমায় সন্দেহ করবে, তাই নিজেকে গুটিয়ে রেখেছিলাম। কিন্তু পরবর্তীতে আর পারলাম না, তোমার ভালোবাসায় আটকে গেলাম। হয়তো
এটাই আমার সবচাইতে বড় দুর্বল হয়ে দাঁড়িয়েছে। দুর্বলতা না, এটাই তোমার কমজোরি ছিল। কারণ তুমি যে মাফিয়া গার্ল সেটা আমি বহু আগেই জেনে গেছি। কারণ তুমি নিজেই ভেবে দেখো, 1000বার চেষ্টা করে আইডি হ্যাক করতে পারলে না, কিন্তু পরে মিনিটের মধ্যেই আইডি হ্যাক করে নিলে। সেটা কি করে সম্ভব? কারণ আমি নিজেই চেয়েছি তুমি আমার আইডি হ্যাক করো, আর আমি তোমার লোকেশন ট্র্যাক করি। যদিও তোমার লোকেশন আলাদা আলাদা কান্ট্রিতে দেখাচ্ছিল, কিন্তু একটা সময় ঠিকই বাংলাদেশের এক্স্যাক্টলি লোকেশন দেখিয়েছে। পরে তোমায় ধরে ফেললাম। তুমি অনেক ভয়ঙ্কর আকাশ। ভয়ঙ্কর না হলে কি কতটা দূর আসতে পারতাম না? কখনোই। ভয়ঙ্কর দেখে এতটা দূর আসতে পেরেছি। তবে যাক, আমি অনেক খুশি যে আমি আগুনকে ভালোবেসেছি। সেই মানুষকে আমি মনে প্রাণে খুঁজেছিলাম আমায় সাহায্য করার জন্য, কারণ আমি সব কিছু একা সামলাতে পারছিলাম না। তাই তোমার সাহায্য দরকার ছিল আমার, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এখন পরিশেষে এসে দেখি সেই মানুষটাই আমার ভালোবাসার মানুষ। রামিসা, যা হয়েছে হয়েছে। আজকের পর আর কখনো ওসব করবে না, কারণ আমি থাকতে তোমার অমন বাজে কাজ করতে হবে না। আমি সব দেখে নিব। আচ্ছা, চলো এবার, আজকে আর ক্লাস করতে হবে না তোমার। আমি তোমায় বাসায় পৌঁছে দিয়ে আসছি, আর তোমার বাসায় 2-1জন ছেলে পাহারায় ঠিক করে দিয়ে আসছি। তারা তোমার সব সময় দেখভাল করবে। ছেলে ঠিক করবে কেন? কারণ তোমার উপরে এখন অনেকের আক্রোশ জন্মে গেছে। বর্তমানে কঠিন সমালোচনায় রয়েছো তুমি। আমি আগুনের নাম এখন অনেকটাই বিলুপ্ত। আমাকে মানুষ চিনে গেছে, সেটা নিয়ে সমস্যা নাই, কিন্তু তোমাকে চিনে গেছে সেটা নিয়ে সমস্যা। কলেজের কেউ না কেউ তো ভাইরাল করে দেবে তোমার কথা। কারণ পুলিশ যখন তোমায় গ্রেফতার করতে এসেছিল, তখন তারা কলেজে পাবলিশ করে দিয়েছে যে এই কলেজেই মাফিয়া গার্ল রয়েছে, সে এই কলেজেই পড়াশোনা করে। পরবর্তীতে পুলিশ তোমায় গ্রেফতার করার জন্য তালাশ করে। সকলেই তখন বুঝে যায় যে তুমি মাফিয়া গার্ল। সো তাই তোমার সমস্যা হতে পারে। তাই সিকিউরিটি দিচ্ছি তোমার বাড়ির আশেপাশে। হ্যাঁ, রামিসাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসে নিজেও বাসায় চলে আসলাম। আজ অনেক ধকল গেছে, তাই হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। খাবারের কোনো চিন্তা নেই, কারণ এই অবেলায় কিসের খাবার খাবো, তাই শুয়ে ঘুমিয়ে পড়ি। দুপুরে উঠে না হয় খেয়ে নিব। অন্যদিকে পুরো দেশে কিছু সময়ের মধ্যেই মাফিয়া গার্ল ভাইরাল হয়ে যায়। রাফিদের ছেলে পেলে তো মাফিয়া গার্লের উপরে চরম লেভেলের ক্ষোভ নিয়ে বসে আছে। এবার তারা মাফিয়া গার্লকে শেষ করে দিবে। তাছাড়া বিভিন্ন গ্যাংস্টাররাও মাফিয়া গার্লের পিছনে নামে, যে মাফিয়া গার্লকে তারা মেরে ফেলবে। কিন্তু তাদের একজনেরও কোনো আইডিয়া নেই যে মাফিয়া গার্লের সাপোর্টে কোন রাওয়ান তার পিছনে দাঁড়িয়ে আছে। মাফিয়া গার্লকে মারা তো দূরের কথা, সেই কথা চিন্তা করলেও সাদা কাফনের কাপড়ে মুড়িয়ে যাবে সব কয়টা। এসবের কোনো ধারণাই নেই তাদের। সব কয়টা চামচিকা একসাথে বাঘের খাঁচায় বন্দি হওয়ার প্ল্যান করছে। এদিকে হায়নাটা ঘুমাচ্ছে। খুব ঘুম ভাঙলেই সব কয়টার মৃত্যু নিশ্চিত। ঘুম ভাঙল দুপুর 3টায়। ঘুম থেকে উঠে দেখি হোটেল থেকে খাবার দিয়ে গেছে। উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করতে না করতেই ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে কেউ একজন বলে উঠল, আগুন ভাই, আমি এই ডিশনার এসপি ইনামুল বলতেছি। হ্যাঁ বলেন। ভাই, মাফিয়া গার্লকে নিয়ে পুরো তোলপাড় উঠেছে সারা দেশে। প্রশাসনের সমস্ত কর্মকর্তারা মাফিয়া গার্লের উপরে ক্ষিপ্ত হয়ে আছে। তাছাড়া উপর থেকেও আদেশ এসেছে মাফিয়া গার্লকে অ্যারেস্ট করার জন্যে, কিন্তু ডিপার্টমেন্ট আপনার ভয়ে কোনো কথা বলছে না। আর কেউ সাহস করতে পারছে না মাফিয়া গার্লকে অ্যারেস্ট করার, কারণ পুরো ডিপার্টমেন্টের কানে এই খবর পৌঁছে গেছে যে মাফিয়া গার্লের পেছনে আগুন দাঁড়িয়ে আছে। প্লিজ ভাই, মাফিয়া গার্লকে প্রশাসনের হাতে পৌঁছে দিন। স্যার, আমি একবার বলে দিয়েছি যে আমার রামিসার দিকে যে নজর দেবে তার চোখ আমি উপড়ে ফেলবো। সো রামিসাকে, মাফিয়া গার্লকে আমি সঁপে দিব না, কারণ সে আমার ভবিষ্যৎ স্ত্রী। প্লিজ স্যার, বোঝার ট্রাই করুন। মাফিয়া গার্লকে অ্যারেস্ট না করলে অনেক ঝুঁকির মধ্যে পড়তে হবে আমাদেরকে। সেটা আপনারা বুঝেন আপনাদেরটা, কিন্তু মাফিয়া গার্ল কখনো থানায় যাবে না। রাখলাম ফোন। তারপর এইডি শোনালো এসপির মুখের উপরে ফোন রেখে দিলাম। মেজাজ পুরো খারাপ হয়ে গেছে। তার কত বড় বুকের পাঠা যে সে আমায় বলে
রামিসাকে আমি তাদের হাতে সঁপে দিতাম। আমার কলিজাকে আমি 4 দেওয়ালের মাঝে বন্দি করে দিতাম। কত বড় সাহস তার! এখন যদি সে সামনে থাকতো, নির্ঘাত সে মারা পড়তো আমার হাতে। না, দেখি একটু রামিসার সাথে কথা বলি। রামিসাকে ফোন লাগালাম। কলিজা, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, তুমি? হ্যাঁ, মাত্র খেয়ে উঠলাম। আচ্ছা, তোমার সেখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা তো হচ্ছে না, কিন্তু বিশাল ভয় করছে আমার। আমার থেকে থেকে খালি এটাই মনে হচ্ছে যে আমি তোমায় হারিয়ে ফেলবো। আরে পাগলি মেয়ে, ভয় পায় না। আমি আকাশ, যতদিন বেঁচে আছি ততদিন আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। লাভ ইউ আকাশ। লাভ ইউ টু বাবুন। আচ্ছা বাবুন, কাল কলেজে আসলে কথা বলবো। আচ্ছা। তারপর ফোন রেখে দিয়ে আবারও শুয়ে পড়লাম। অন্যদিকে রাফিদের ছেলেপেলেরা, আরও অনেক টিমের ছেলেপেলেরা একজোট হয়েছে মাফিয়া গার্লকে মারার জন্য। আগামীকাল তারা কলেজ থেকে গিয়ে মাফিয়া গার্লকে তুলে আনবে। সেই খবর আমার কানে পৌঁছে যায়। ওকে, ঠিক আছে। কাল তোদের খেলা আমিও দেখাবো। বাপদাদা না চিনে আবলামি করার ফল কালকে তোরা সব কয়জন পাবি। আমার রামিসার দিকে কুনজর দেওয়া আমি বের করে ফেলবো। যত ভালো থাকতে চাই ততই তোরা আমাকে আরও হিংস্র বানিয়ে দিস। কাল তোরা সত্যি আকাশ মাহমুদ ওরফে আগুন তার আসল রূপ দেখতে পাবি। কাল তোদের সব কয়টাকে এমন মার মারবো, কবরস্থান পর্যন্ত তোদের লাশ গোছে নিবে না। তোদের ভয়াবহ লাশ দেখে কবরের মাটি পর্যন্ত কান্না শুরু করবে। খালি আগামীকালটা হোক। এইভাবেই রাত কেটে গেল। নিলয়কে আমি ফোন করে যা বলার বলে দিয়েছি। সকালবেলায় ঘুম থেকে উঠে রামিসার বাসায় চলে গেলাম। সে বাড়িতে একাই থাকে, তার মা হয়তো অন্য কোথাও থাকে। সেসব নিয়ে কখনো জিজ্ঞেস করিনি আমি। তারপর রামিসাকে নিয়ে সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে ক্লাস করছিলাম, তখনই বাহির থেকে ভাঙচুরের শব্দ কানে আসলো। বাহিরে অনেক ছেলেপেলে মিলে ভাঙচুর শুরু করেছে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, মাফিয়া গার্ল, তুই নিজেকে তাড়াতাড়ি আমাদের হাতে সঁপে দে, না হয় আজ এই কলেজ মাঠ মর্গে পরিণত হবে। একটার পর একটা খালি লাশ ফেলবো আজ। আকাশ, এখন কি করব আমি? আজ তো আমার আর রক্ষে নেই। অনেক ছেলে পেলে মিলে আমায় মারতে এসেছে। কলিজা, আমি কি তোমায় হারিয়ে ফেলবো? রামিসা, কিচ্ছু হবে না। তুমি ক্লাস থেকে বের হয়ে তাদের সামনে যাও, আমি পিছনে পিছনে আসছি। তোমার ভয়ের কোনো কারণ নেই, আমি তোমার সাথে আছি, মাথায় রেখো। আচ্ছা। রামিসা ক্লাসরুম থেকে বের হয়ে ছেলেপেলের সামনে যায়। এদিকে পুরো কলেজের সমস্ত ছেলেপেলে ভয়ে চুপসে আছে। রামিসা ক্লাসরুম থেকে বের হতেই ছেলেপেলে রামিসার দিকে তেড়ে ফুড়ে আসে তাকে মারার জন্য। ঠিক তখনই আমি গিয়ে রামিসার সামনে দাঁড়াই। এই তুই কে রে? সর তুই মাফিয়া গার্লের সামনে থেকে। এই মাফিয়া গার্ল রাফিদ ভাইকে মেরেছে। এই মেয়ের নিস্তার নাই। এই মেয়েকে আজ আমরা জমের বাড়ি পৌঁছে দেব। কি তোদের জীবনের মায়া নাই মনে হয়? তোরা কি সত্যি জেনে শুনে মাফিয়া গার্লকে মারতে এসেছিস? এই চ্যামরা, বক বক না করে মাফিয়া গার্লের সামনে থেকে সর, না হয় তোর খেলো খতম করে দিব। হা হা হা, হাসাইলি ভাই। তোরা তাহলে সত্যি না জেনে এসেছিস যে মাফিয়া গার্লের সাথে কে দাঁড়িয়ে আছে? ভাই শোন, নিজের জীবন রে ভালোবাসলে দৌড়ে পালা এখান থেকে তাড়াতাড়ি, না হয় খোদার কসম দুনিয়ার মুখ আর দেখবি না তোরা। এই কে রে তুই? হ্যাঁ, এত বড় বড় লেকচার কাদের সামনে দিচ্ছিস তুই? হ্যাঁ, একবার তাকিয়ে দেখতো কত ছেলে পেলে আমরা। এই বেটা শোন, আগুন কোনো ছেলেপেলেদের গুণে না। সে একা কয়েকটাকে একা গিলে খেতে পারে। ছেলেটা আমার মুখে আগুনের নাম শুনে থতমত খেয়ে যায়। সে ভয়ে কিছু কয়েক কদম পিছনে সরে যায়। দেখ, তোর নাম বহু শুনেছি, কিন্তু সে সময় পুরনো হয়ে গেছে। তোকে আর কেউ ভয় পায় না। লোকে পেতে পারে কিন্তু আমরা পাই না। দেখ কত ছেলে পেলে আমাদের, সব কয়টা মিলে তোর উপরে ঝাঁপিয়ে পড়লে তুই আমাদের কিছুই করতে পারবি না। হ্যাঁ, ঠিক বলেছিস যে আমি তোদের সব কয়টার সাথে একা পারবো না, কিন্তু আমি তো একা না। একবার আশেপাশে চোখ পাকিয়ে দেখতো ভালো করে। ছেলেটা তার চারপাশ দেখে ভয়ে কাঁপতে কাঁপতে মাটির মধ্যে বসে পড়ে, কারণ তারা মাত্র কয়েক শতাধিক ছেলে পেলে। সে পাশে তাকিয়ে দেখে পুরো একটা দানবের দল কালো কোটটাই পরে মেশিন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একটা ইশারা পেলেই সব কয়টার খুলি উড়িয়ে দিবে দানবগুলা। ভাই, আমাদের মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। আর কোনোদিন এমন ভুল আর করব না। কিরে, হাওয়া ছুটে গেল এত তাড়াতাড়ি?
ভাই সত্যি আমাদের ভুল হয়ে গেছে। আমরা এমন ভুল দ্বিতীয়বার আর কোনোদিন করব না। তোদের কোনো মাপ নেই। তোরা আমার কলিজাকে মারতে এসেছিস, তোদের তো মরতে হবে। আগুন ভাই, আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি, আর কোনোদিন এমন ভুল আর করব না। একটা বারের মতো সুযোগ দেন আমাদের। আর কোনোদিন এমন ভুল করা তো দূরের কথা, মাফিয়া গার্লের দিকে চোখ তুলেও তাকাবো না। ঠিক আছে তো? হ্যাঁ ভাই। এবারের মতন মাফ করে দিলাম। যা এবার এখান থেকে সব কয়টা লেজ গুটিয়ে পালা। আমার কথা শুনে সবাই মিনিটের মধ্যেই জায়গা খালি করে ফেলল, কারণ তারা জানে যে আর এক মুহূর্ত এখানে থাকলে তাদের লাশ মাটিতে পড়বে। তাই সবাই লেজ গুটিয়ে পালিয়েছে। এদিকে রামিসা তো পুরাই অবাক। আমার কর্মকাণ্ড দেখে সে খুশিতে আমাকে জড়িয়ে ধরে। কলিজা, আমি তোমায় অনেক বড় বিপদের মুখে ফেলে দিলাম, তাই না? না রামিসা, সেসব কিছুই না। বিপদ মানুষের জীবনে আসেই, আর পেরেশান জিনিসটা মানুষেরই বহন করতে হয়। হয়তো আমারও সাময়িক সময়ের জন্য বহন করতে হচ্ছে, কিন্তু এতে আমার কোনো কষ্ট বা দুঃখ নাই, কারণ পেরেশান আমার কাঁধে উঠলেও আমি আমার প্রিয় মানুষটাকে সেভ করতে পেরেছি। আকাশ, অনেক বেশি ভালোবাসি রে, তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি অনেক বেশি ভালোবাসি তোমায় রামিসা। হয়েছে, চলো এবার ক্লাসে যাই। রামিসাকে নিয়ে ক্লাসের দিকে রওনা দিলাম। ঠিক তখনই ছুটির ঘন্টা বেজে উঠল। আজ নাকি আর ক্লাস হবে না, কারণ কলেজের পরিবেশ পুরো নষ্ট করে দিয়েছে ছেলেপেলেগুলো। আকাশ, ক্লাস তো ছুটি দিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি থাকো, আমি তোমার ব্যাগ নিয়ে আসছি, তারপর তোমার বাসায় পৌঁছে দিব। আচ্ছা। আমি ক্লাসরুমে চলে আসলাম ব্যাগ নেওয়ার জন্য। অন্যদিকে আমার ছেলেপেলেদের ইশারা দিয়ে চলে যেতে বলেছি, তারা চলে গেছে। আমি ক্লাসরুম থেকে ব্যাগ এনে রামিসাকে নিয়ে কলেজ থেকে বের হয়ে গেলাম। রামিসা চলো, রিকশায় করে তোমায় আজ বাসা অবধি পৌঁছে দিয়ে আসি। না, রিকশায় যাব না আমি। চলো আজ হেঁটে হেঁটে প্রেম করতে করতে বাসায় যাই। আচ্ছা চলো। তারপর রামিসাকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। দুজনে হেঁটে হেঁটে গল্প করে করে বাসার দিকে যাচ্ছি। ঠিক তখনই সামনে অনেক কয়টা ছেলেপেলেকে দেখতে পেলাম। সেখানে রাফিদের ছেলেপেলেরাও আছে, যারা রামিসাকে মারতে এসেছিল। কিরে, তোরা আবার এখানে কি করছিস? তোকে আর মাফিয়া গার্লকে জমের বাড়ি পৌঁছে দিতে এসেছি, কারণ তখন কলেজে তোর সাথে ছেলে পেলে ছিল, কিন্তু এখন তোর সাথে কেউ নেই, তুই একা। একা হলেও তোদের কেলাতে আমার বেশি সময় লাগবে না। এই তোরা মার সব কয়টা মিলে বেটাকে আর মাফিয়া গার্লকে। রামিসা তুমি পালাও, আমি এদের দেখছি। না, আমি তোমায় একা ছেড়ে কোথাও যাব না। রামিসা, আমি তোমায় পালাতে বলেছি। এটা বলতে না বলতে ছেলেপেলেরা আমার কাছে চলে আসে মারার জন্য। আমিও কম কিসে কেলাতে শুরু করলাম উড়াধুরা। 10-15টাকে একাই মেরে মাটিতে ফেলে দিয়েছি। আরও কয়েকটা এগিয়ে আসছে মারার জন্য। ওকে, তোদেরও জমের বাড়ি পাঠাবো দাঁড়া। ওদেরকে মারতে যাব, ঠিক তখনই পিছন থেকে কেউ একজন কাঠ জাতীয় কিছু একটা দিয়ে মাথার মধ্যে আঘাত করে। পিছন ফিরে দেখি রামিসা। আমি ধপাস করে মাটিতে পড়ে গেলাম। মাথা দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়তে আরম্ভ করলো। রামিসা, তুমি এটা আমার সাথে কি করলে? রামিসা পৈচাসিক হাসি হাসছে। এই হারামের বাচ্চা, চুপ একদম। কিসের রামিসা? হ্যাঁ, কিসের রামিসা? রামিসা নামের এখানে কেউ নেই। যার সাথে তোর এতদিন পুতুর পুতুর সম্পর্ক ছিল, সে হচ্ছে ডার্ক ডেভিল মাফিয়া গার্ল, যে সবার ওপরে হুকুম চালায়, কারোর হুকুম এসে চলাফেরা করে না। তুই কি ভেবেছিস আমায় যে আমি সত্যি তোকে ভালোবাসি? তাহলে সেটা ভুল। মরার আগে একটা কথা কান খুলে শুনে রাখ, আমি কোনো রামিসা টামিসা না। আমি হচ্ছি তোর জম মাফিয়া গার্ল, যাকে কেউ বশে আনতে পারে না। আর তুই ভাবলি কি করে যে আমি তোর বশে আসব? বহু সাধনার পর তুই এই আগুনকে হাতে পেয়েছিস। অনেক সাকসেস প্ল্যান করতে হয়েছে এর জন্য আমার। তোর রক্ত খাওয়ার জন্য দীর্ঘ কয়েক মাস ধরে অপেক্ষা করতে হয়েছে আমাকেই। আজ ফাইনালি সেই দিন এসেছে। আজ তোর রেহাই নাই। আজকের পর সারা দেশে মাফিয়া গার্লকে সবাই এক নামে চিনবে, যে কিনা শহরের নামকরা গ্যাংস্টার ওরফে আগুনকে টপকে দিয়েছে। রামিসার কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারলাম না। সাথে সাথে চোখ মুখ বন্ধ হয়ে গেল। এরপর আর কিছু মনে নেই। অন্যদিকে নিলয়ের ছেলেপেলেদের নিয়ে আকাশের পিছু পিছু আসছিল। তার কেন জানি মনে হচ্ছিল যে রাফিদের ছেলেপেলে কিছু একটা করতে পারে। অবশেষে তার সন্দেহটাই সত্যি হলো। নিলয় দেখতে পেল যে আকাশকে রাফিদের ছেলেপেলে রাস্তায় ফেলে মারছে।
এটা দেখতে পেয়ে নিলয় আর তার সাথে সমস্ত ছেলেপেলেরা সেদিকে দৌড়ে যায়। নিলয় আর তার ছেলেপেলেদেরকে দেখে রাফিদের ছেলেপেলে আর মাফিয়া গার্ল তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়, কারণ তারা ভালো করে জানে যে আগুনের ছেলেপেলের সাথে তারা কখনোই পেরে উঠবে না। তাই তারা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে নিলয় আকাশের এই অবস্থা দেখে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে। হসপিটালে আনার পর আকাশকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। তার মাথায় অনেকখানি ক্ষত হয়েছে। ডক্টররা ছোটোখাটো একটা অপারেশন করে তাকে হসপিটালের বেডে দিয়ে দেয়, কিন্তু এখনও তার জ্ঞান ফেরেনি। দেখতে দেখতে 3 দিন পার হয়ে যায়। অবশেষে আকাশের জ্ঞান ফিরে আসে। চোখ মেলে তাকিয়ে দেখি 4 দেওয়ালের মাঝে শুয়ে আছি, পাশে নিলয় আরও ছেলেপেলেরা বসে আছে। ভাই এখন কেমন লাগছে আপনার? হ্যাঁ ভালো, কিন্তু আমি কোথায় আছি এখন? আর তোরা এত ছেলেপেলে এখানে কি? ভাই, রাফিদের ছেলেপিলে আপনাকে মেরে মাথায় জখম করে দিয়েছে, তাই হসপিটালে নিয়ে এসেছি আমরা আপনাকে। নিলয়ের কথা শুনে পরক্ষণেই সমস্ত ঘটনা মনে পড়ল। সেসব মনে পড়তেই যেন ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। মাফিয়া গার্ল আমায় কি বলেছিল? যে সে আমার সাথে ছলনা করেছে, সে আমার সাথে প্ল্যান মোতাবেক খেলা খেলেছে। মাফিয়া গার্ল, তোকে তো আমি ছাড়বো না। ভাই, রামিসা ভাবির তো কোনো খোঁজ পাওয়া গেল না, উনি কোথায়? নিলয়, সে কোনো রামিসা টামিসা না, সে আসলেই মাফিয়া গার্ল, যে কিনা আমার সাথে প্ল্যান করে ফেক রিলেশনে জড়িয়েছে, যার আসল মাকসাদই ছিল আমাকে শেষ করা। সে আমায় শেষ করে নিজের নাম সারা দেশে ছড়িয়ে দিতে চায় সে, তাই সে আমার সাথে শুরু থেকে এমন খেল খেলেছে। কি ভাই, আপনি এসব কি বলছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নিলয়, এটাই সত্যি। তুই জানিস রাফিদের ছেলেপেলের গায়ে এতটা শক্তি ছিল না যে তারা আমায় মারবে। তারা যখন আমার পথ আটকায় তখন রামিসাকে সেভ করে আমি তাদের সাথে লড়াই করতে শুরু করি, কিন্তু পরিশেষে আপন মানুষই পেটে ছুরি ঢুকিয়ে দিল। না হয়তোবা আগুনের গায়ে হাত দিবে এমন বুকের পাটা কারোরই হয় নাই। সে ভালো করে জানতো যে আগুনের গায়ে হাত দেওয়া এতটা সহজ না, তাই সে আপন হওয়ার ভান করে সম্পর্ক গড়েছে, আর পরিশেষে সেই কলিজায় আঘাত করেছে। ভাই সত্যি বললাম, আমার বিশ্বাস হচ্ছে না, কষ্ট হচ্ছে এসব কথা। কারণ সামনে এত মায়া, এত ভালোবাসা দেখিয়ে ভেতরে হারামিপনা পুষল কি করে? নিলয়, মানুষ পারে না এমন কোনো কিছু নাই। কিন্তু ভাই, তাহলে আমি যে তথ্য দিলাম মাফিয়া গার্ল আপনার পূর্বে পরিচিত, আর তার ভাইয়ের কারণেই সে এইসব পথে নেমেছে, সেসব কি ভুল? জানি না সেসব ভুল কি সঠিক, তবে এটা বলবো যে ইহিতা কোনো দিন আমার সাথে এমন ধারা খেলা খেলতে পারতো না, কারণ সে আমার খুব ক্লোজড ছিল। এর ভিতরে হয়তো অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, তুই ভালো করে খবর নে এটার। আচ্ছা ভাই, আমি এবার পাক্কা খবর এনে আপনার হাতে দিব। ওকে ঠিক আছে, তা না হয় দিস, কিন্তু এখন আমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করার ব্যবস্থা কর। ভাই প্লিজ, আপনি 2-1 দিন হসপিটালে থাকেন। আপনার অবস্থা বেশি একটা ভালো না, ডক্টরও বলেছে আপনাকে যেন আমরা 2-1 দিন হসপিটালে রাখি। আচ্ছা ঠিক আছে, আমি হসপিটালে আছি, আর তুই গিয়ে মাফিয়া গার্লের খোঁজ লাগা। ওকে ভাই। নিলয় হসপিটাল থেকে চলে গেল। আমি হসপিটালেই রয়ে গেলাম, কারণ সত্যি মাথায় এতটা কড়াভাবে লেগেছে। নিলয় যাওয়ার আগে হসপিটালের ছেলেপেলে রেখে গেছে, যাতে করে আমার কোনো ধরনের সমস্যা না হয়। এদিকে শামীম আমার খবর পেয়ে হসপিটালে ছুটে আসে। কি রে, এখন কেমন লাগছে তোর? হ্যাঁ রে, আগের চেয়ে সুস্থতা অনুভব করছি। যাক, শুক্রিয়া আল্লাহর কাছে। কিন্তু আকাশ, তুই আমাকে তোর আসল পরিচয় বলিস নাই কেন? শামীম, সব জায়গায় সব কিছু বলতে হয় না, আর তাছাড়া তুই না শুধু ভালো ভালো মানুষরাই আমার পরিচয় জানে না। তাই বলে আমাকেও বলবি না? সরি রে, আসলে নিজেকে হায়না পরিচয় দিতে ভালো লাগে না, তাই বলিনি তোকে। হয়েছে, থাক। কিন্তু রামিসা তোর সাথে এমনটা কেন করলো? আর রামিসা নাকি মাফিয়া গার্ল? সে আমায় মেরে নিজের নাম ছড়াতে চেয়েছে মানুষের কাছে, তাই সে আমার সাথে ভালোবাসার নাটক করে পেটে ছুরি মেরেছে। আর সেই মাফিয়া গার্ল কিন্তু সে রামিসা না, সে আমার সাথে ফেক আইডেন্টিটি নিয়ে চলাফেরা করেছে। বাপরে বাপ, কি খতরনাক মেয়ে রে বাবা। কিন্তু আমি একটা কথা বড় করে বলতে পারি, আগুনের সাথে পাঙ্গা নিয়ে সে নিজের কাল ডেকে এনেছে।
সে হয়তো ভুলে গেছে আগুনকে, আর সে কত বড় মাফিয়া ছিল। সে শুধু কাল না, তার জীবনের সবচাইতে বড় ভুলটা করে ফেলেছে। তাকে যদি একবার হাতের সামনে পাই তাহলে সেদিনই তার শেষ দিন হবে। সে আমার ভালোবাসা দেখেছে, কিন্তু হিংস্রতা এখনো দেখেনি। সেটাও এবার দেখতে পাবে সে। আচ্ছা শোন, আমি এখন বাসায় যাচ্ছি। রাতের বেলায় এখানে এসে থাকবো আমি। না, তোর আর কষ্ট করে আসতে হবে না, আমার ছেলেপেলেরা আছে। আকাশ, তুই কি আমায় বন্ধুত্বের দাবি থেকে হটাতে চাইছিস? আরে না রে পাগল, সেটা না। এত ছেলেপেলে থাকতে তুই রাতে কষ্ট করে হসপিটালে থাকবি কেন? আমি থাকবো তো থাকবোই। সো রাতে আমি আসছি হসপিটাল। আচ্ছা ঠিক আছে। তারপর শামীম চলে গেল। এদিকে আমি শুয়ে বসে সময় কাটাচ্ছি। তৎক্ষণাৎ মনে পড়লো মাকে বলেছিলাম যে গত সপ্তাহে বাড়ি যাব আমি। ধ্যাত, কি করে বসলাম আমি। এই অবস্থায় বাড়ি গেলে মা আরও পাগলামো করবে, কিন্তু কি করব, কথা যে দিয়ে ফেলেছি। না, আমি কাল বাড়ি যাব। এভাবেই সারাদিন কেটে গেল। রাতের বেলায় শামীম এসে হসপিটালে থাকলো। পরের দিন সকালবেলায় ডক্টর এসে চেক আপ করে বলে গেল আরও একদিন হসপিটালে থাকতে। কিন্তু আমি তো আর থাকবো না হসপিটালে। আমার দম আটকে আসছে। ডক্টর থেকে বলে করে রিলিজ করিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ছেলেপেলেরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল আমার। আর শামীম, সে তার বাড়িতে চলে গিয়েছে। বাড়ি পৌঁছাতেই আম্মু এসে আমার ঝাপটে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। বাবা তুই এসেছিস? আজ কতদিন পর তোকে দেখছি, কিন্তু তোর মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোর? মা, একটু চোট পেয়েছি। কি করে চোট পেলি তুই? হ্যাঁ, আবার কোনো মারামারি করছিস তুই? না আম্মু, গাড়ির সাথে ধাক্কা খেয়ে এমনটা হয়েছে। সাবধানে চলাফেরা করতে পারিস না তুই? হ্যাঁ, এখনো কি তোকে বলে কই সতর্ক করতে হবে? মা, আচমকা গাড়ি এসে ধাক্কা দিয়েছে, তো এতে আমি কি করব বলো? শয়তান ড্রাইভার আমার ছেলেকেই চোখে পড়েছে তার ধাক্কা মারার জন্য। একবার খালি হাতের সামনে পাই ঠাঁটিয়ে লাগিয়ে দিব কয়েকটা। মা প্লিজ, তুমি শান্ত হও। আজ কতদিন পর তোমায় কাছে পেয়েছি, এখনো যদি এমন রাগারাগি করো তাহলে কেমন দেখায়? তো খচ্চর বেটা আমার ছেলেকে মারলো কেন? ওর কি চোখ নেই? আরে মা, ভুল করে মেরে দিয়েছে। প্লিজ তুমি শান্ত হও। যা, শান্ত হলাম। এবার গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর বাবা অফিস থেকে ফিরবে হয়তো, তারপরে একসাথে সবাই মিলে খেয়ে নিবি। আচ্ছা, কিন্তু তাহিয়া কই? তাহিয়া আমার ছোট বোনের নাম। উপরের রুমে আছে হয়তো। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি তাহিয়া ফোনে কি যেন করছিল। সে আমায় দেখতে পেয়ে দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। এই কুত্তা হারামি, তোর এতদিন পর বাড়ি ফেরার সময় হয়েছে তাই না? একদম ভুলেই গেছিস তুই আমাকে। আগের মতো আর ভালোবাসিস না তুই। আরে পাগল, পড়ালেখা নিয়ে খুব চাপে থাকি রে, তাই তেমন একটা খোঁজ খবর নেওয়া হয় না কারোর। পড়ালেখা তো তুই একাই করিস, আর আমরা তো ঘোড়ার ঘাস কাটি। আরে স্কুলের পড়া আর কলেজের পড়ার কত ডিস্টেন্স তুই জানিস? হ্যাঁ, কত মেহনত করতে হয় আমাদের পড়ালেখা নিয়ে। হয়েছে, থাক, আর লেকচার দিস না। সো কতদিন থাকবা তাই বলো? আছি কিছুদিন। হ্যাঁ, তাহলে বেশ মজা হবে। কিন্তু ভাইয়া, তোর মাথায় কি হয়েছে রে? গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাথায় একটু চোট পেয়েছি। এত বড় দামড়া পাঠা, সে এখনো দেখে শুনে চলতে জানে না। ছি, কি শরম। একদম মাইল লাগাবো তাহিয়া তোকে। সত্যি বললেই সবাই খালি মারতে চাই। তোকে যে কি বলবো ভেবে পাই না। আচ্ছা চল, নিচে চল, আব্বু আসার সময় হয়েছে। তারপর সবাই মিলে খেতে বসবো। তারপর ভাই বোন দুজনেই নিচে চলে গেলাম। একটু পর আব্বু আসলো। আব্বুরও একই প্রশ্ন যে আমার মাথায় কি করে চোট লেগেছে। আব্বুকে বলতে যাব তার আগেই আম্মু আব্বুকে বলে দিয়েছে, তোমার ছেলেকে এক বদমাস ড্রাইভার মেরে দিয়েছে, তাই সে মাথায় চোট পেয়েছে। দেখে শুনে চলতে তো পারিস। কি যে বলবো ভেবে পাই না। সবাই দেখি ঘুরে ফিরে একই কথা, তাই চুপ করে রইলাম। এভাবে 2 দিন কেটে গেল। বাসার সবাই আমাকে পেয়ে তো খুশির সীমা নাই। আমারও বেশ আনন্দ হচ্ছে মা বাবাকে পেয়ে। 3 দিনের মাথায় হঠাৎ আমাকে নিলয় ফোন দিল। হ্যাঁ নিলয়, বল। ভাই, অনেক বিশ্রী একটা জিনিস হাতে লেগেছে। কি তথ্য পেয়েছিস বল। ভাই, বলার আগে আপনার কাছে কুরজোর ক্ষমা চাচ্ছি। প্লিজ ভাই, আপনি আমাকে মাফ করে দিবেন। আরে বলবি তো কি হয়েছে। ভাই, গতবার আমি নিজের বলে মাফিয়া গার্লের তথ্য পাইনি। মাফিয়া গার্ল চাল করে সে নিজেই এমন ফেক তথ্য দিয়েছে আমাদের, আর আমরা ভেবেছি
আমরা ছেলেপিলে তথ্য কালেক্ট করেছে, কিন্তু এটা জানতাম না যে মাফিয়া গার্ল চেয়েছে বিধায় আমরা তার তথ্য পেয়েছি, তাও সেটা ফেক। মানে কি? ভাই মানে হলো মাফিয়া গার্ল চাল চালছে আমাদের সাথে। সে আপনার খোঁজ বের করার জন্যই ঈশিতার নাম ব্যবহার করেছে। সে বহুদিন ধরে আপনার খোঁজ করছিল, কিন্তু সে পায়নি, কারণ আপনার বিষয়ে তেমন কেউ জানে না। মাফিয়া গার্লও না জানার মধ্যেই একজন, কিন্তু সে আপনার পুরনো কলেজ সম্পর্কে জানতো, যে আপনি অমুক কলেজে পড়তেন। এছাড়া কোনো তথ্য তার কাছে ছিল না আপনার নামে, তাই সে ঈশিতার রোল প্লে করে। তবে ঈশিতার ভাইকে সত্যিই থানার ওসি মেরেছিল, তাই তারা শহর ছেড়ে গ্রামে চলে যায়। আর ওইদিকে মাফিয়া গার্ল সেই ফায়দাটাই ওঠায়। সে ঈশিতার ছদ্মবেশ ধরে আপনাকে খুঁজে বের করে। সে আপনার খোঁজ বের করার জন্য ভালো সাজে, থানার ওসিকে মারে। সে এমনটা করে বোঝাতে চেয়েছে যে সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে আসল ঈশিতারা গ্রামে চুপচাপ বসবাস করছে। তারা সব কিছু যেন ভুলেই গিয়েছে, কিন্তু মাফিয়া গার্ল সেই সুযোগ কাজে লাগিয়েছে। সে আপনার কাছে আসার জন্য সেসব ফেক তথ্যগুলো আমাদের হাতে তুলে দিয়েছিল, যাতে করে আপনাকে মেরে ফেলতে পারে। আর সে ইচ্ছা করেই ঈশিতার ভাইয়ের ব্যাপারটা সামনে এনেছে আমাদের, যাতে করে আমরা সেই তথ্য মোতাবেক আগাই আর সে তার কাজের আঞ্জাম দিতে পারে। অবশেষে সে তাই করলো। ঈশিতার নাম ব্যবহার করে ফেক তথ্য দিয়ে সে তার কাজ চালিয়ে গেল, আর মাঝে গোমরা হলাম আমরা সকলে। নিলয়ের কথা শুনে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে আমার। ওর কথাগুলো যেন নিজেই কানকে বিশ্বাস করতে পারছি না আমি। নিলয়, কি বলছিস তুই এসব? হ্যাঁ ভাই, সত্যি বলছি, সে ইচ্ছা করে আমাদের ভুল তথ্য দিয়েছে। ভাই এখনকার মতে সত্যি হলো এটাই যে আমরা তার খোঁজ বের করিনি, সে আমাদের খোঁজ বের করে নিজ ইচ্ছায় তার নিজের নামে ফেক তথ্য তুলে দিয়েছে, যাতে করে আমরাই গেমার হই। মাথায় তো কিছুই কাজ করছে না নিলয়, কিন্তু একটা জিনিস ধরলাম, সে ঈশিতা সেটা প্রমাণ করার জন্য থানার ওসিকে আর রাফিদকে মেরেছে, কিন্তু তারপরে গিয়ে রাফিদের ছেলেপেলের সাথে কি করে সে উঠা বসা করছে। আর রাফিদের ছেলেপেলে তো তাকে মারার জন্য হাই হতাশ করছিল, কিন্তু এখন দেখি সব কিছুই উল্টো। চোরে চোরে খালাতো ভাই আর মাঝে এসে আমার উপরে হামলা করলো। ভাই রাফিদের ছেলেপেলে আর মাফিয়া গার্ল একজোট হওয়ার পিছনেও হয়তো ভয়ঙ্কর কোনো রাজ লুকিয়ে আছে, কারণ মাফিয়া গার্লের জন্য কোনো কিছু সম্ভব না এখন। সে যদি আপনার মতো মানুষের সাথে ছলনা করতে পারে, তাহলে রাফিদের ছেলেপেলে আর কি। আচ্ছা নিলয়, ফোন রাখলাম, আমার মাথায় আর কিছু কাজ করছে না। আমি আগে নিজেকে সামলাই, আর তুই মাফিয়া গার্লের তালাশ কর। একবার যদি ধরতে পারি মাফিয়া গার্লকে, তাহলে 100% ধরে রাখ তার যৌনাঙ্গের মধ্যে পেরেক মেরে তাকে আমি চৌরাস্তার মোড়ে লটকে রাখবো। আচ্ছা ভাই, আমি তালাশ করছি মাফিয়া গার্লের। আমি আমার বেস্ট লাগিয়ে দিব মাফিয়া গার্লকে খুঁজে বের করার জন্য। নিলয়ের সাথে কথা শেষ করে চুপচাপ খাটের উপরে বসে আছি। বসে বসে সব কিছুর হিসেব মিলাচ্ছি। আগুন, তোর কলিজায় বসে যদি তোর মাথায় বাড়ি দিতে পারি, তাহলে তুই শিওর থাক যে আগামীবার বাড়িটা একদম বরাবর জায়গায় দিব, আর তুই তৎক্ষণাৎ দুনিয়া ছেড়ে পালাবি। মাফিয়া গার্ল এত বড় খেলা খেললো আমার সাথে ঈশিতার নাম নিয়ে। না, ওর একটা কিছু করতেই হবে। ওর জন্য নিজে একটা ফাঁদ পেতে রাখবো আমি। এবার দেখবো মাফিয়া গার্ল তুই পালিয়ে যাস কোথায়। আগুন নিয়ে খেলা করার ফল তুই পাবি এবার। কিন্তু আরেকটা জিনিস মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, যে ঈশিতা কোথায় আছে, আর তার নাম নিয়ে মাফিয়া গার্ল আমার সাথে এত বড় খেলা কি করে খেলে ফেললো, কিন্তু আমি বুঝতেও পারিনি। না, একবার ঈশিতার সাথে দেখা করা দরকার। ঈশিতাকে মনে জায়গা দিয়ে যখন এত বড় বিপদের মুখে পড়েছি আমি, তাহলে ঈশিতাকেই বিয়ে করব এবার। কারণ মনে তো ঈশিতার অস্তিত্ব ছিল, মাফিয়া গার্লের কোনো অস্তিত্ব ছিল না। সো তাকে নিয়েই ভবিষ্যৎ প্ল্যান করব আমি। এসব নিয়ে ভাবছিলাম, তখনই ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে নাম্বার চেক করলাম। নাম্বার চেক করতে ভিতরটা ধূপ করে মোচড় মেরে উঠল, কারণ নাম্বারটা আন্ডারওয়ার্ল্ডের একজন বড় মাফিয়ার নাম্বার। সে হঠাৎ আমায় ফোন দিল কেন? না, একবার কথা বলে দেখি। তারপর ফোনটা রিসিভ করলাম। ফোন রিসিভ করার পর সে আমায় যা বলল,
তা শুনে আর জায়গার মধ্যে স্থির থাকতে পারলাম না। ধপাস করে খাটের উপর বসে পড়লাম। এসব শোনার জন্য যেন আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ও আল্লাহ, এ তো দেখি আমার অগোচরের সব মাফিয়াদের খেলা।